This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आदाब नमस्कार सत श्री अकाल ऑल इन वन यूट्यूब चैनल তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, আমরা ছোটবেলায় শুনে এসেছি যে সরকারি চাকরি মানে 60 বছর থাকবে, তারপরে অর্থাৎ যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার সে মারা গেলে তার ওয়াইফ থাকলে সে পেনশন পাবে। এই জন্য প্রত্যেকটা আমাদের একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানদেরকে সরকারি চাকরির দিকে যেতে বলা হয়। কারণ দেখো, যারা বড় লোক ব্যবসায়ী, হ্যাঁ, তারা কোটি কোটি টাকার মালিক, তারা কখনো সরকারি চাকরির দিকে আসে না, কারণ কোনো চাকরির দিকে তারা যায় না, তারা ব্যবসা করে এবং তারা একটা কমফোর্টেবল লাইফ করে এবং তারা অনেক টাকার মালিক হয়। কিন্তু একজন সরকারি চাকরিজীবী 1 লাখ 1.5 লাখ টাকা মাইনা পায়, বা বড় জোর হলে 2 লক্ষ টাকা মাইনা পায় শেষকালে আর কি। তো সেক্ষেত্রে এখন যা দ্রব্যমূল্যের বাজার, তো সেক্ষেত্রে তার মোটামুটি সংসার চার চলে যায় কোনো রকমে। কারণ আমাদের মতো ফ্যামিলিতে আমরা মানে কোটি কোটি টাকা খরচা করে যে ব্যবসা করবো সেই টাকা আমাদের নেই, তো আমরা সরকারি চাকরির দিকেই বেশিরভাগ ছুটে থাকি। এবং যেটা ছোটোবেলা শেখানো হয়, সরকারি চাকরি মোটামুটি একটা সেটেলমেন্ট। কিন্তু আমরা কী দেখছি পশ্চিমবাংলায়, সরকারি চাকরি পেয়ে 26,000 শিক্ষককে করুণাময়ী সল্টলেকের সেখানে রাস্তায় তাদেরকে হকের চাকরি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কেউ 5 বছর বা 7 বছর চাকরি করার পর, হ্যাঁ, তাদের পরিবারগুলোকে ধ্বংস করা হয়েছে। শুধু 26,000 তো নয়, 26,000 সঙ্গে আরও মানে একটা ফ্যামিলিতে 4-5 জন মেম্বার থাকলে তাদেরও ধ্বংস হয়ে গেছে বন্ধুরা। এই হচ্ছে কি ব্যাপার। তো এটা নিয়ে অনেক টালবাহানা, অনেক কিছু চলেছে, আমরা অনেক কিছু দেখেছি, সে দেখতে দেখতে আমরা ফেড আপ হয়ে গেছি। অনেক ইডি দেখেছি, অনেক সিবিআই দেখেছি, অনেক কোর্ট কামারি সমস্ত কিছু দেখেছি, দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছে, আর ভালো লাগে না, আর কারোর উপর বিশ্বাস নেই বন্ধুরা। তো আমরা বঙ্গবাসী এখন এমন হয়ে গেছি, না আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভের উপর বিশ্বাস আছে, না জুডিশিয়ারির উপর বিশ্বাস রয়েছে, না কোনো মানে কারোর উপর বিশ্বাস রয়েছে। কারণ বিশ্বাসটা করবে কী করে বন্ধুরা? আজকে একটা প্রশ্ন আছে, আমাদের এটা ফ্রিডম অফ স্পিচ মানে যে অধিকার দিয়েছে আর্টিকেল 19 ক্ষেত্রে, বা সংবিধানের যে অধিকার দিয়েছে, সেক্ষেত্রে আমাদের বলার অধিকার রয়েছে বন্ধুরা। কেন বলছি, এই 26,000 চাকরিটা কেন গেছে? আজকে টেন্টেড আনটেন্টেড বাছাই করতে হবে, অর্থাৎ চাল থেকে কাপড় আলাদা করতে হবে, এই সমস্ত কিছু চলছে প্রায় আজকে 2 বছর 1.5 বছর ধরে। তার হঠাৎ করে যারা চাকরি করছিল 26,000, তার মধ্যে তো সবাই অযোগ্য নয়, মানে অযোগ্য যারা ছিল, আগের লিস্ট ছিল 5,000 সামথিংয়ের মতো। তো এই লিস্টটাও বের করে দেওয়া হচ্ছিল না সুপ্রিম কোর্টে, তাই জন্য এই চাকরিটা বাতিল হয়ে গেছে। মানছি, ভালো কথা, অনারেবল কোর্টকে সম্মান জানিয়েই বলছি। এবার এই 26,000 চাকরিটা বাতিল হয়েছে কাদের জন্য? যারা মানে ট্রেন্টেড অর্থাৎ দাগি বা অযোগ্য, সেই অযোগ্যদেরকে চাকরিটা দিল কারা? তারা তো মানে হাওয়ায় উড়ে তো তাদের জয়েন্ট লেটার পেয়ে যায়নি। তাদেরকে জয়েন্ট লেটার কোথা থেকে কোথা দিয়েছে, কেউ টাকা নিয়ে মানে 2 নম্বরি করে, কেউ সাদা খাতা জমা দিয়েছে, সেখানে খাতা ভর্তি করে দেওয়া হয়েছে। তাহলে কোত্থেকে করা হয়েছে? সেগুলো যারা ক্ষমতায় রয়েছে, যারা দপ্তরটা চালাচ্ছে স্কুল সার্ভিসের, তাদের মধ্যে কেউ করাপশন করেছে, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তাই জন্য এদেরকে চাকরিতে ঢুকানো হয়েছে। আজকে তাদেরকে বলা হচ্ছে দাগি তোমরা। যখন তাদের কাছ থেকে টাকাটা নিয়ে চাকরিটা দেওয়া হলো, তখন এই যারা চাকরি দিয়েছে বা যারা মেন কালপ্রিট, তাদেরকে শর্ট আউট করার দায়িত্ব তো আমাদের অনারেবল কোর্টেরও রয়েছে বন্ধুরা। এটা অস্বীকার করার তো জায়গা নেই। তাই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে এখন আমাদের কারোর উপরে যেন বিশ্বাস নেই। তাহলে এখানে এখন কালপ্রিট কাদেরকে করা হচ্ছে? শুধুমাত্র মানে যারা শিক্ষক রয়েছে, যারা চাকরি প্রার্থী, মনে হচ্ছে তাদের ঘাড়েই সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তার কারণ এই যে যারা ট্রেন্টেডের কথা বলা হচ্ছে অর্থাৎ দাগি, এই দাগিগুলো তাদেরও তো লাইফটা শেষ হয়েছে বন্ধুরা। তারা চাকরি দিয়েছে, চাকরিতে ঘুষ মানে চাকরি নিয়েছে, ঘুষ দিয়ে, সেটা অপরাধ বড়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে তাদের কাছ থেকে যারা মানে ঘুষটা নিয়েছে, তাদেরকে অর্থাৎ যে চাকরির দাতা, যে ঘুষ নিয়ে চাকরিটা দিয়েছে, তারা সবথেকে বড় অপরাধী নয় কি? এই টোটালি পুরো একটা ডিপার্টমেন্টাল একটা করাপশন হয়েছে। সেখানে এই যে বড় বড় রাঘব বোয়ালগুলোকে কেন ধরা হবে না? এই প্রশ্ন আমাদের পুরো আমাদের অনারেবল কোর্টের কাছে আমাদের রইল বন্ধুরা। এই প্রশ্ন শুধু আমাদের নয়, মানে 142 কোটি এবং তথাপি মানে ভারতবর্ষের 142 কোটি মানুষের প্রশ্ন, এবং পশ্চিমবাংলার 9 কোটি 10 কোটি মানুষের একটাই প্রশ্ন। এবং বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে, রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে, সেই একই ব্যক্তির কাছে তো রয়েছে, এবং তার ফলে নানান কিছু হয়েছে। এবং আগে বলা হচ্ছে যে সিবিআই বা এরা যারা সমস্ত কিছু লিস্ট দিয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে 5,000, কিন্তু হঠাৎ করে এই আজকে মানে 2 দিন বা 3 দিন টাইম দেওয়া হলো, যারা অযোগ্য রয়েছে তাদেরকে
তাদেরকে বের করার জন্য। তাহলে এত দিন কেন বের করা হয়নি? হঠাৎ করে আজকে কমিশন লিস্ট দিয়েছে 1804 জনের, এরা হচ্ছে অযোগ্য, এবং এদের নামগুলো আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এদের মানে সমস্ত কিছু সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু এরকম আমার একই ব্যক্তি থাকতে পারে, কোন সাবজেক্ট কোন স্কুলে চাকরি করতো সেটা কিন্তু দেওয়া হয়নি বন্ধুরা। তো যাই হোক, এদেরকে অযোগ্য বলা হচ্ছে। তাহলে এদেরকে অযোগ্য কারা বানিয়েছে? কেউ এদের কাছ থেকে টাকা নিয়েছে। এই টাকা কারা নিয়েছে? কাদের এত ক্ষমতা আছে সরকারি চাকরি দেওয়ার? এক হচ্ছে কি এখানে এসএসসি সংস্থাটা, দ্বিতীয় হচ্ছে সরকার। অতপ্রতভাবে এরা সমস্ত কিছু একসাথে মিলিত হয়ে কিন্তু এই কাজটা করেছে বন্ধুরা। এটা অস্বীকার করতে কোনো জায়গা নেই। নাহলে কি হাওয়ায় উড়ে কি চাকরিটা হয়ে গেছে নাকি? তো সেক্ষেত্রে যারা এই মানে অযোগ্য অর্থাৎ যে চাকরি দিয়েছে সেই মাথাগুলোকে কেন খোঁজা হবে না এবং কেন তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে না, এই প্রশ্নটা 9 কোটি পশ্চিমবঙ্গ মানুষের অনারেবল কোর্টের কাছে রইল। কেন সেটা হবে না? তাহলে তো এই যে সামনে এরা তো যারা করাপশন করলো, মেন কালপ্রিটগুলো তারা কিন্তু আড়ালে রয়ে গেল। তারপরে কি হবে? আজকে হয়তো এটা একটা পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষা নিয়ে হলে আবার এই পরীক্ষাতে আবার নেক্সট যে এরকম ধরনের করাপশন হবে না এমন কি মানে আছে? কারণ যারা করাপশন করেছে মেন কালপ্রিট তারা তো আড়ালে রয়েই গেছে, তারা তো কোনো শাস্তি পায়নি। এই হচ্ছে কি পরিস্থিতি, এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তো তাই জন্য বলছি এখন আমাদের মানে কারোর উপরে বিশ্বাস নেই, এই বিশ্বাসটা নষ্ট করানো হচ্ছে বন্ধুরা। যাই হোক, আজকে এই লিস্টটা বেরিয়েছে অযোগ্যদের। তো এবার দেখো একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি, প্রশ্ন অনেক রকমের আসে যখন এই 26,000 যারা চাকরি প্রার্থী রয়েছে অর্থাৎ আমাদের শিক্ষক মহাশয়রা আর কি, তাদের যোগ্য প্রার্থী যারা রয়েছে তারা হকের চাকরি হারিয়ে রাস্তায় ঘুমিয়ে মানে প্রশাসনের দ্বারা আক্রান্ত হয়ে সমস্ত কিছু হয়ে তারা রাস্তায় ঘুরে বেরিয়েছে তাদের চাকরির জন্য, তাদের যোগ্যতা অনুযায়ী যারা চাকরি পেয়েছে। তাহলে প্রথম অবস্থায় কেন এই আজকে লিস্টটা আজকে বের করতে পেরেছে এই দপ্তর বা সরকার? তাহলে প্রথম অবস্থায় কেন এই লিস্টটা বের করতে পারেনি? এখন বলছে অযোগ্যদের তালিকা দিয়েছে, তাহলে প্রথম অবস্থায় যখন মানে অনারেবল কোর্ট চাইছিল যে যোগ্য অযোগ্যদের তালিকাটা দিয়ে দিলে তাহলে তো আজকে 26,000 মানে মধ্যে যারা মানে অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য রয়েছে তাদের তাদের তো চাকরিগুলো নষ্ট হয় না। তা এতদিন তারা এত মানে হ্যারাসমেন্ট থেকে শুরু করে তাদের যে উপরে যে অত্যাচার হয়েছে সেটা তো হয় না। ওইদিকে পরীক্ষার 7 তারিখে আর 14 তারিখে পরীক্ষা আছে, তার 2 দিন আগে এখন যোগ্য অযোগ্যদের লিস্ট বের করে দেওয়া হলো। এবং এমনকি এই অযোগ্যরাও কিছু মানে কি বলবো আর কি পরীক্ষার জন্য তারা অ্যাপ্লাই করেছিল, এই নতুন যে পরীক্ষা প্রসেস হচ্ছে সেখানে হচ্ছে তারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছে এবং সেই অ্যাডমিট কার্ডও বাতিল করা হয়েছে, সেটাও রয়েছে বন্ধুরা। তো আমার দেখো একটা মানে যেটা আমার মন থেকে প্রশ্ন করছে, সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রশ্ন করার রাইট আছে গণতন্ত্রে, সেটা হচ্ছে কি, সেটা হলো যে এই শুধুমাত্র এই 1804 জন অযোগ্য মানে 26,000 মধ্যে, তো এর আগে বলা হয়েছে 5,000 জন অযোগ্য। তাহলে এই যে 5,000 জন অযোগ্য লিস্টটা তুলে দিয়েছিল বা বলা হয়েছিল, তো সেই লিস্টটাও তো বেরোলো না, শুধুমাত্র 1804 জন, এটা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না বন্ধুরা। তো যাই হোক, এরপরে আবার কি হয় না হয়, এবং এখানে পশ্চিমবাংলায় যারা বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে সেই চাকরির ক্ষেত্রেও তাদের কোনো নিশ্চয়তা নেই, কখন কি কেস হবে, কখন কি হবে না হবে কোনো ইয়ে নেই। এমনিতে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত পশ্চিমবাংলায় না আছে এসএসসি, না আছে পিএসসি, না আছে মানে মেডিকেল সার্ভিস, না আছে নার্সিং স্টাফ নিয়োগ থেকে শুরু করে কোনো কিছুই নেই হিসাব মতো। হ্যাঁ, এই সমস্ত কিছু সবই প্রায় বন্ধ। এবং যাই হোক একটা হয়েছিল 2016 সালে, তাও এরকম মানে কি বলবো করাপশনে ভর্তি, এই হচ্ছে কি ব্যাপার। তো মানে সরকারি চাকরি পেয়েও পশ্চিমবাংলায় যেন একদম মানে আজকে সবাই বিশ্বাস নেই যে আমার চাকরি আছে কি বা থাকবে দুদিন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে কি, এই যোগ্য অযোগ্য যারা করেছে অর্থাৎ যারা চাকরি দিয়েছে ভুল পথে অর্থাৎ ঘুরিয়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে ধরা হলো না বা তাদেরকে কোনো কিছু করলো না, এটা খুব আমাদের আফসোস রয়ে গেলো। এবং আমাদের সাধারণ মানুষের মধ্যে অর্থাৎ 9 কোটি 10 কোটি মানুষের মধ্যে একটাই প্রশ্ন থাকবে অনারেবল কোর্টের কাছে, এবং যারা এই যে মানে এতগুলো মানুষের জীবন নষ্ট করেছে, আজকে যারা অযোগ্য বলা হচ্ছে তাদেরও কিন্তু জীবন নষ্ট হয়েছে বন্ধু, একটু ভালো করে দেখো তো। তারা হয়তো টাকা দিয়েছে মানছি ঠিক আছে, যারা মানে রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছে তাদের কথা বাদ দাও, তাদের চাকরি চলে যাক যা খুশি হোক দেখার দরকার নেই, কারণ তারা তাদের নিজেদের ঘরের লোক ঢুকিয়েছে। বড় বড় যারা নেতা মন্ত্রী রয়েছে তাদের কথা বলছি, তাদের ঘরের লোক ঢুকিয়েছে সেটা আলাদা জিনিস।
কিন্তু যারা ধরে নাও বাড়িঘর বিক্রি করে মানে এই চাকরির জন্য টাকা দিয়েছে, তারা তো অপরাধ করেছে, ঠিক আছে, কিন্তু মেন জিনিস হচ্ছে তার থেকে বড় অপরাধ তারা নয় কি, যারা তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ঘুরপথে চাকরিটা দিয়েছে? তাহলে কেন সেই মাথাগুলো যারা রয়েছে তাদেরকে কেন ধরা হবে না? এই প্রশ্ন আমাদের মানে আইন বিচার বিভাগের কাছে আমাদের এই একটাই আমাদের রিকোয়েস্ট রইল, প্রশ্ন রইল, সম্মান জানিয়ে তাদেরকে বলছি, মানে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা যদি এই জিনিসটা খুঁটিয়ে দেখেন, তাহলে আমাদের বাংলার মনের মধ্যে যে মানুষের মন 10 কোটি মানুষের মধ্যে যে প্রশ্ন, সেই প্রশ্নটা আর থাকবে না বন্ধুরা, এবং সবার উপরে আমাদের আস্থা ফিরে আসবে। এটাই আমাদের অনুরোধ, আর কিছু না। তো বন্ধুরা, যাই হোক, এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো তোমাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ধন্যবাদ।